Hi, my viewer. I am Enu Ahmed. I back with another topic, causative verb. Yes, today our topic is causative verb. I believe myself that if you stay from first to last in my class, you will get a beautiful and clear idea about causative verb. What is called causative verb? Causative means টু কজ সামবডি টু ডু, অর্থাৎ কোনো কিছু করার অর্থে যে ভার আমরা ব্যবহার করি তার নামই মূলত পজিটিভ ভার। যেমন একজন চলচ্চিত্রকার একটি চলচ্চিত্রকে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন কলা কৌশলীদের ব্যবহার করেন, ঠিক তেমনভাবেই যখন কোনো সাবজেক্ট নিজে কাজ না করে অপরের দ্বারা কাজ সম্পাদন করান, অর্থাৎ অবজেক্ট দ্বারা কাজ সম্পাদন করান, তাহলে যে ভার্বের আশ্রয় নেন সেই ভার্বটাকেই মূলত বলা হয় পজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, মা তার শিশুকে চাঁদ দেখান। এখানে মা কিন্তু নিজে দেখান না, চাঁদ দেখানো কাজটি তার শিশুকে দ্বারা করায় নেন। এই ধরনের ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। বন্ধুরা, আমরা আজকে 5টি গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব এবং তাদের দ্বারা যে স্ট্রাকচারগুলো তৈরি করা যায়, অর্থাৎ তাদের দ্বারা যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তো আমার বিশ্বাস তোমরা যদি আমার লেকচারটা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো বন্ধুরা, এখন আমরা যাই আমাদের পজিটিভ ভার্ব। ফার্স্টে আমি পজিটিভ ভার্ব হিসাবে যেটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে মেক। তো মেক সাধারণ অর্থ যখন ব্যবহার করবো তৈরি, কিন্তু পজিটিভ ভার্ব যখন হবে তার অর্থটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর সম্পূর্ণ যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু পজিটিভ ভার্ব হবে না। কেমন হবে? সেটা হবে ফোর্স, দ্যাট মিনস টু গিভ দ্য প্রেশার, কম্পেল বাধ্য করা, রিকোয়ার্ড প্রয়োজন হওয়া। এই অর্থে যখন ব্যবহার করা হয় তখনই এই মেক ভার্বটা পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হবে। আর পজিটিভ ভার্বের বাংলা অর্থ হবে বাধ্য করা বা প্রয়োজন হওয়া। বন্ধুরা, এখন যাব গ্রামাটিক্যাল স্ট্রাকচার। হোয়াট উইল বি গ্রামাটিক্যাল স্ট্রাকচার? ইউ সি, সাবজেক্টের পরে যদি মেক থাকে তারপরে অবজেক্ট যদি থাকে, এই অবজেক্টটা হতে পারে পার্সন অর থিংস, অর্থাৎ এজেন্টটা হতে পারে বস্তু অথবা ব্যক্তি, যাই হোক না কেন তারপরে ভার্বে বেস ফর্ম বসবে। আসলে এই জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আর দিকে খেয়াল রাখতে হয়। তো কি হবে? ভার্বে বেস ফর্ম। ফর এক্সাম্পল, 1. Ophelia made her boyfriend cut his hair. That means Ophelia has a boyfriend. Yes, and he has a long hair, but our Ophelia does not like long hair, and he bounded him, or he forces him to cut the haircut. এখানে আমরা দেখলাম ভার্বে বেস ফর্ম। এখানে অফিলিয়া তার বয়ফ্রেন্ডকে বাধ্য করেছে কিছুটা ফোর্স প্রয়োগ করেছে তার চুলটা কেটে দেওয়ার জন্য, or she will leave him, অথবা তাকে সে ত্যাগ করবে। আমরা পরবর্তী এক্সাম্পলে আমরা দেখব, দ্য কলেজ মেক দ্য স্টুডেন্ট ওয়ার ইউনিফর্ম। দ্যাট মিনস স্টুডেন্ট do not like to wear uniform, but college has a code and students are compelled or required to wear uniform. এখানে দেখলাম আমরা বাধ্য করেছে কলেজ স্টুডেন্টরা ইউনিফর্ম পরতে। আমরা এখন যাই আরেকটি উদাহরণে, আই উইল মেক মাই মেশিন স্টপ। দ্যাট মিনস মাই মেশিন ইজ গোয়িং অন অ্যান্ড আই ডু নট নিড নাও, আই উইল ক্রিয়েট এ লিটল বিট ফোর্স টু স্টপ ইট। এখানে মেশিন স্টপস, ইউ সি। এখন আমরা দেখব স্ট্রাকচারের দিকে। ফার্স্টে আমি ব্যবহার করছি পাস্ট টেন্স, তারপরে আমি ব্যবহার করছি প্রেজেন্ট টেন্স এবং লাস্টে ফিউচার টেন্স। ফার্স্টে আমার যে অবজেক্ট হিসাবে নেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট এক্সাম্পলে আমি যে অবজেক্ট হিসাবে নিয়েছি হার বয়ফ্রেন্ড, পার্সন। তারপরটি দ্য স্টুডেন্টস, অবশ্যই পার্সন। তারপরটা নিয়েছি দ্য মেশিন, এটা বস্তু। আমরা এখন দেখলাম ব্যক্তি হোক অথবা বস্তু হোক, সব ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন জাগে, হোয়াট ইজ কল বেস ফর্ম? যখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, ভার্বের সাথে আইএনজি যোগ হবে না, শুধুমাত্র এই রুট শব্দটা থাকবে, ভার্বের রুট ফর্ম থাকবে, তখন তাকেই বলা হবে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ পার্সন হোক আর থিংস হোক ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ দ্যাট ইউ শুড use base form of the verb. Next, late.
আমরা লেট যখন পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করব তখন লেটের অর্থ হবে পারমিট অ্যান্ড অ্যালাউ। ইট ইজ ইজিয়ার দেন মেক। মেকের চেয়ে আমার কাছে লেটের ব্যবহারটা মনে হয় একটু সহজ মনে হয়, যার বাংলা অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। নাও উইল সি স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। লেটের পরে যদি অবজেক্ট থাকে ভার্বের বেস ফর্ম হবে লাইক মেক, ইউ সি। এরপরে অর্থাৎ লেটের পরে অবজেক্ট যেমনই হোক না কেন, পার্সন হোক আর থিংস হোক, ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ দ্যাট উই উইল ইউজ বেস ফর্ম অফ দ্য ভার্ব। ইউ সি এক্সাম্পল 1, I don't let my kids watch violent movies. ইউ সি, আমি আমার বাচ্চাদের ভায়োলেন্স মুভি দেখতে দিই না, সহিংস অর্থাৎ রক্তাক্ত ছবিগুলো আমি দেখতে দিই না। দে লাইক টু ওয়াচ বাট আই ডো নট অ্যালাউ দেম। নেক্সট ওয়ান, ইউ সি অ্যালাউ। Anika let her boyfriend borrow her books. That means Anika has book and she allows her friend to borrow the book. Next one, I am letting my machine cool. You see, my machine is going on. I like to cool. আমার মেশিনকে আমি ঠান্ডা করে নিই। Here you see cool verb, বড় verb and was verb. তো এখানে যদি আমরা স্ট্রাকচার দেখি, আমাদের যে এক্সাম্পল আমরা সেট করেছি, প্রেজেন্ট টেন্স আমরা জানি লেট, प्रेजेंट टेंस যা পাস্ট টেন্সেও তাই, পাস্ট পার্টিসিপল ফর্মেও তাই। লেট, তারপরে অ্যাম লেটিং, যেভাবেই থাকুক না কেন লেট ভার্ব, হয়তো লেটের আগে যে কোনো ফর্মও থাকতে পারে, লেট একাও থাকতে পারে, অর্থাৎ যে টেন্সেই থাকুক না কেন লেটের পরে অবজেক্ট থাকলে যে ধরনের অবজেক্টই থাকুক না কেন, হতে পারে সেটা পার্সন অথবা থিংস, অবশ্যই ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম। বন্ধুরা, আমরা এখন দেখলাম মেক এবং লেট অর্থের দিক থেকে ডিফারেন্স হলেও স্ট্রাকচার কিন্তু তাদের একই। অবজেক্ট যদি হয় পার্সন অর থিংস, পার্সন অর থিংস, সব ক্ষেত্রেই বসাবো ভার্বের বেস ফর্ম। যদি আমরা পাই অবজেক্টের আগে দুইটি ভার্ব দুইটি, মেক এবং লেট। Now our causative verb is have. Yes, have. যখন কাউকে দিয়ে কোনো কাজ করে নেওয়া হয়, অর্থাৎ কাউকে যদি আমরা দায়িত্ব অর্পণ করি, তাহলে আমরা পজিটিভ ভার্ব হিসাবে যেটা ব্যবহার করব তার নাম হবে হ্যাভ। শুধুমাত্র দায়িত্ব অর্পণই নয়, যদি কোনো কিছুর বিনিময়ে অর্থাৎ টাকার বিনিময়ে যদি আমরা কোনো কাজ করিয়ে নিতে চাই, অর্থাৎ সাবজেক্ট যদি কাজ করিয়ে নিতে চাই, তাহলে যে ভার্বটা আমরা ব্যবহার করব তার নাম হবে হ্যাভ। এখন আমরা দেখব স্ট্রাকচার। হ্যাভের পরে যদি অবজেক্ট থাকে, ওই অবজেক্টটা যদি হয় পার্সন কেন্দ্রিক বা পার্সন, তাহলে হবে ভার্বের বেস ফর্ম। আর যদি অবজেক্টটি হয় থিংস বা বস্তু, তাহলে আমরা ব্যবহার করব ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যাই আমাদের এক্সাম্পলে। ফার্স্ট এক্সাম্পল, আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট পোস্ট দ্য লেটার্স। এটার অর্থ হচ্ছে আমি বিজি, আমার অ্যাসিস্ট্যান্টের দ্বারা আমার পত্রটি আমি পোস্ট করি, হ্যাভ ব্যবহার করি। আর এখানে ইচ্ছা করে পরে যদি আমরা হ্যাডও লিখি তবু কোনো সমস্যা হবে না। অর্থাৎ verb is not, verb form is not a fact. Fact is that after the object, objecটের পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তারপরের উদাহরণটা আমরা এখন যাব। He had a painter paint his house. That means his house looks fade. তার বাড়িটা ফেড হয়ে গেছে অথবা ডিসকালার হয়ে গেছে। সে কী করছে, একজন পেইন্টার ডেকে নিয়ে এসে তার হাউসটা পেইন্ট করেছে। এক্ষেত্রে আমরা দেখলাম পেইন্ট করার বিনিময়ে কিন্তু এখানকার যে সাবজেক্টই অবশ্যই একজন পেইন্টারকে কিছু টাকা অবশ্যই পেমেন্ট স্বরূপ প্রদান করিয়াছেন। এখন আমরা যাব আমাদের আরেকটি উদাহরণে। উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার হাউস ডেকোরেটেড দিস উইকেন্ড। এই সপ্তাহ শেষে আমরা আমাদের বাড়িটা ডেকোরেট করে নেব, অর্থাৎ সুসজ্জিত করে নেব, হয়তো বা কোনো ফাংশনের জন্য। আমরা যদি সুসজ্জিত করতে চাই, আমরা যদি কাউকে ডেকে নিয়ে আসি, অবশ্যই কিন্তু আমাদের তাকে কিছু টাকা পেইড করতে হবে। এখন যদি আমরা স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে দেখব কি ফার্স্টের যে দুটো উদাহরণ ছিল মাই অ্যাসিস্ট্যান্ট এবং এ পেইন্টার, এরা কিন্তু অবশ্যই দুটোই পার্সন। যদি পার্সন হয় ভার্বের বেস ফর্ম, এখানে পোস্ট বেস ফর্ম
পেইন্টও বেস ফ্রম। 3 নম্বর স্ট্রাকচারে অবজেক্ট হিসেবে আমরা পেয়েছি আওয়ার হাউস, অর্থাৎ এটা একটা থিংস বা বস্তুর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। বন্ধুরা এখন আমরা যাবো আমাদের আরেকটি পজিটিভ ভার্ব, যে পজিটিভ ভার্বটা না খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্পিকিংয়ের ক্ষেত্রে তো গেটের কোনো তুলনাই নেই। ইনফর্মাল ওয়েতে আমরা যদি কোনো কিছু করতে চাই তো গেটের বাংলা অর্থগুলো কী হবে পরে দেখব, ইংলিশের সিনোনিমটা আগে দেখি। কনভিন্স বলে কয়ে রাজি করানো, পারসিউট করার পিছনে লেগে থাকে, ইনকারেজ কাকে উৎসাহিত করা, অর্থাৎ রাজি করানো উৎসাহিত করানোর জন্য যে ভার্বটি আমরা ব্যবহার করব তার নাম হবে মিস্টার গেট ভার্ব বা গেট ভার্ব। তো গেট ভার্বের স্ট্রাকচার দুইটি। গেট ভার্বের পরে যদি কোনো ব্যক্তি বা পার্সন থাকে তাহলে কি হবে টু সাহাভার্বের বেস ফর্ম, যাকে বলি আমরা ইনফিনিটিভ। আর যদি আমরা কোনো বস্তু ব্যবহার করি অবজেক্ট হিসাবে তাহলে অবশ্যই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। বন্ধুরা এখন যাবো আমাদের উদাহরণে। ফার্স্ট এক্সাম্পল, you see, I got my friend to lend me some money. That means my friend has a lot of money. আমার বন্ধুর অনেক টাকা আছে কিন্তু সে টাকা ধার আমাকে দেবে না। আমি বলে কয়ে কনভিন্স করে পারসিউট করে তাকে আমার টাকাটা ধার দেওয়ার জন্য রাজি করিয়েছিলাম। নেক্সট ওয়ান, ইউ সি, আই ওয়াজ নার্ভাস অ্যাবাউট লার্নিং ইংলিশ। আমি অ্যাট ফার্স্ট আমি নার্ভাস ছিলাম, ইংলিশ জানি না, কিন্তু আমার মাই ব্রাদার গট মি টু লার্ন ইট। কিন্তু আমার ভাই আমাকে উৎসাহিত করেছিল ইংলিশটা শেখার জন্য। বন্ধুরা লাস্টের উদাহরণ গেটের জন্য, আই গেট মাই রুম ক্লিনড। এই জায়গায় আমরা ইচ্ছা করলে লিখতাম বাই মাই লিটল সিস্টার। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ লিটল সিস্টার। সে কখনোই আমার রুমটা পরিষ্কার করবে না। আমি বললাম তোমাকে আমি একটা চকলেট দিব অথবা আইসক্রিম দেব। এই আইসক্রিমের বিনিময়ে বা তাকে আমি রাজি করাতে পেরেছি আমার রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। তো বন্ধুরা এখন আমরা দেখব স্ট্রাকচারের দিকে খেয়াল রাখবো। ফার্স্টে আমরা বলেছি মাই ফ্রেন্ড অবজেক্ট, ফার্স্ট উদাহরণে। দ্বিতীয় উদাহরণে আমরা অবজেক্ট হিসাবে পেয়েছি মি। তার মানে মাই ফ্রেন্ড এবং মি দুটোই কিন্তু পার্সন। আর যদি হয় পার্সন তাহলে অবশ্যই টু ব্যবহার করতে হবে। আমরা জানি ইনফিনিটিভ মানেই টুর পরে ভার্বের বেস ফর্ম। আবার এখানে টু লার্নও ইনফিনিটিভ, যাকে বলি ভার্বের বেস ফর্ম। বন্ধুরা তৃতীয়টা অর্থাৎ লাস্টের এক্সাম্পলে মাই রুম যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু অবজেক্টটা হবে থিং অর্থাৎ বস্তুবাচক, আর বস্তুবাচক অবজেক্টের পরেই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে আমরা দুটো পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ এবং গেট ব্যবহার করছি। হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু গেটের পরে হবে ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে হবে টু। আর যখন আমরা থিংস বা বস্তু পাবো সেটা হ্যাভের পরে হোক অথবা গেটের পরেই হোক, তারপরে কিন্তু হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর হ্যাভ ফর্মাল ওয়েতে আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে ইন স্পিকিং, আর গেটটা ব্যবহার করি আমরা ইনফর্মাল ওয়েতে। এই হলো হ্যাভ এবং গেটের ব্যবহার পজিটিভ হিসাবে। My dear friend, today our last helping verb is help. Means to assist somebody to do, অর্থাৎ কাউকে সাহায্য করা, বাংলা সাহায্য করা। তো বন্ধুরা অন্যান্যগুলোর মতোই আমরা দেখব অর্থ, তারপরেই আসবে আমাদের স্ট্রাকচার, দ্যাট মিনস গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তো হেল্পের পরেই যদি অবজেক্ট থাকে, আসলে অবজেক্ট তো থাকবেই, অবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হতে পারে আবার ইনফিনিটিভ। তো দুটোর ভিতর থেকে যদি বলা হয় কোনটা তুমি বেছে নেবে, আনডাউটেডলি ইনফিনিটিভ। দ্যাট মিনস ইনফিনিটিভ ইজ মোর প্রিফারেবল টু বেস ফর্ম। আর এখানে আমরা সাধারণত যে অবজেক্টগুলো পাই সব ক্ষেত্রেই পার্সোনালি হয়
বস্তুবাচক হয় না। তো বন্ধুরা এখন যাব আমাদের এক্সাম্পলে। ফার্স্ট ওয়ান, he helped me to carry the box. That means the box was very heavy for me to carry, but my friend or he helped me to carry. Here you see to carry. তো ইচ্ছা করলে পরে আমরা কিন্তু এটা লিখতে পারি যে কোনো টেন্সেই আর পরের ভার্বের আমরা বেস ফর্ম লিখতে পারি। দ্যাট মিন্স he helped me carry the box. Yes, that means both are correct, either infinitive or base form. Last example, reading before bed help me to relax. That means before sleeping I like to take book and I like to glance over the book. তো ঘুমানো যাওয়ার আগে বই পড়া আমাকে আরাম দেয়, অর্থাৎ আমাকে রিল্যাক্সে ফেলে দেয়। তো এখানে আমরা দেখলাম ভার্বের ইউসে ইনফিনিটিভ ফর্ম। তো ইচ্ছা করলে পরে আমরা শুধু রিল্যাক্সও লিখতে পারি, অর্থাৎ ভার্বের বেস ফর্মও হতে পারে। তো বন্ধুরা এই তো গেল। আর একটা দিকে কিন্তু খেয়াল রাখতেই হবে, যখন হেল্প ভার্বটা আমরা অবজেক্টের আগে ব্যবহার করব, শুধু হেল্পিং ভার্ব নয়, আমরা যে 5টি পজিটিভ ভার্ব নিয়ে আজকে আলোচনা করলাম, এর যে কোনো একটি যদি থাকে সেটা ভার্বের যে কোনো ফর্মেই থাকুক না কেন, অর্থাৎ অবজেক্টের আগে থাকলেই তারপরে আমরা যে স্ট্রাকচারগুলো আজকে আলোচনা করলাম সেই স্ট্রাকচার অনুসারেই বাক্যগুলো গড়িতে হবে। তো বন্ধুরা এই হলো আমাদের পজিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক দেব এবং কমেন্টে করব। আর আমি জানি গ্রামারের জন্য একটু সময় বেশি নিতে হয়, আর যদি বেশি ভালো লেগেই থাকে অবশ্যই আমরা পরবর্তী পর্যায়ে ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইবার হব। নো মোর টুডে। সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।